কতদিন সন্ধ্যার সময় তারা গরুর দল নিয়ে গ্রামের মধ্যে যেতে যেতে শুনেছে অন্ধকার ঝোপের মধ্যে যেন একটা চাপা কান্নার রব উঠেছে। শীত পড়েছে বলে দরজাটা ভেজানো ছিল। হঠাৎ দরজাটা আস্তে আস্তে খুলে গেল। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এতে ক্যান্সার হয়। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কনজাম্পশন ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। নমস্কার, আমি তাজ আর আপনারা শুনছেন হুইসপারিং টেলস। আচ্ছা, ভয়ের গল্প শুনতে কার না ভালো লাগে? আর আজকে একটি নয়, দুটি ভূতের গল্প নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তার আগে বলে রাখি, হুইসপারিং টেলসের ভৌতিক গল্পে ভয় পাওয়ার জন্য একটি বিশেষ রেসিপি আছে, আর সেই রেসিপিটা একবার আপনাদের বলে দিই। ভয় পাওয়ার জন্য সব থেকে বড় যে জিনিসটার প্রয়োজন সেটা হলো ভয়ের পরিবেশ। একই বাগান, একই বিল, দিনের বেলায় তা অদ্ভুত চমৎকার এবং নৈসর্গিক, কিন্তু রাতের বেলায় তা অত্যন্ত রহস্যময়। এই গল্পটি দিনের বেলায় শুনে ভয়ের সেই পরিবেশকে উপলব্ধি করতে পারবেন বলে আমার মনে হয় না। এটাকে উপলব্ধি করতে হলে আপনাকে গল্পের সেই পরিবেশে চলে যেতে হবে, এবং সেটাকে উপলব্ধি করতে হবে রাতে। সেই জন্য আপনাদের যে কাজটি করতে হবে, ঘরের মধ্যে আপনি একলা থাকবেন, বাতিটা নিভিয়ে দেবেন, আপনার ঘর হয়ে যাবে অন্ধকার। আর যদি সম্ভব হয়, রুমের জানলাটা খুলে দিন আর কানে হেডফোন গুঁজে শুনুন হুইসপারিং টেলস। চলুন তবে আর দেরি না করে চলে যায় আজকের প্রথম গল্পে, বিখ্যাত লেখক মঞ্জিল সেন রচিত ভাড়া বাড়ি। Haunted by Wavecraft Studios. অনেকদিন পর কলকাতায় বদলি হয়ে এসে বাড়ির সমস্যায় পড়লাম। মনিকার কোনো বাড়ি পছন্দ হয় না, ওকে অবশ্য দোষ দেওয়া যায় না। এতদিন কানপুরে খোলামেলা বাংলো ধরনের কোয়ার্টার, বাগান, এমনকি চাকরদের জন্য পর্যন্ত আলাদা থাকার ব্যবস্থা, এসবের পর এখানকার ঘিঞ্জি এলাকায় খুদে খুদে ঘরে ওর মন ওঠার কথা নয়। আমি যখন অফিসে থাকি তখন ও বাড়ি দেখে বেড়ায়। খবরের কাগজের বিজ্ঞাপন ছাড়াও জনা কয়েক বাড়ির দালালও ইতিমধ্যে জুটেছে। এসব বিষয়ে ওর অদম্য উৎসাহ। সেদিন অফিস থেকে ফেরার সঙ্গে সঙ্গে মনিকা প্রায় ছুটেই আমার সামনে এলো। ও দু চোখ উজ্জ্বল, উত্তেজনায় ফর্সা মুখ লালচে দেখাচ্ছে। জানো, আজ একটা দারুণ বাড়ি দেখে এসেছি, ভাড়াও ভীষণ কম। খুশিতে ও যেন ডকমক করছে। আমি একটু কৌতূহলী হয়েও ওর মুখের দিকে তাকালাম। বাড়িটা হচ্ছে পার্ক সার্কাসে, একটু নিরিবিলিও আছে। একতলায় 2টো বেডরুম আর একটা ড্রয়িং রুম, দোতলায় 3টি বেডরুম, একটা বাথরুম ও চওড়া একটা বারান্দা। ভাড়া মোটে 250 টাকা। মনিকা বিজয়িনীর মতো তার কথা শেষ করলো। আমি অবিশ্বাসের হাসি হেসে বললাম, তুমি নিশ্চয়ই কোনো জোচ্চোরের পাল্লায় পড়েছো। একটা দোতলা পুরো বাড়ি 250 টাকা ভাড়া। তুমি তো এমন কথা বলবেই, একটুও বেতন নাড়াবে না, বাড়িতে বসে বসে শুধু বাক্কি ছাড়বে। আমি গৃহশান্তির আশায় তাড়াতাড়ি বললাম, আহা, আরে আমার কথাটা আগে শোনো। আজকাল কত রকম মানুষ ঠকানো ফিকির বেরিয়েছে তা তো জানো না। হয়তো বাড়ি ভাড়া নেবার পর জানা গেল যাকে বাড়িওয়ালা জেনে সরল বিশ্বাসে টাকা পয়সা দিয়েছি সে একজন ভণ্ড, জাল বাড়িওয়ালা সেজে আমাদের ঠকিয়েছে। মনিকা আমার দিকে অনুকম্পা দৃষ্টিতে তাকিয়ে বলল, অত কাঁচা মেয়ে আমাকে পাওনি, বাড়িওয়ালার সঙ্গে দেখা করে বাড়ির দলিল আমি দেখে এসেছি। এরপর আমার আর কথা থাকতে পারে না। বাড়িটা যখন এত ভালো, ভাড়াও নামমাত্র,
তবে খালি পড়ে আছে কেন এ প্রশ্ন করার মতো সাহস আমার হলো না। পরদিন রবিবার ছিল। মনিকা আমাকে নিয়ে বেরোলো। বাড়িটা দেখাবে আর সেই সঙ্গে বাড়িওয়ালার সঙ্গে পাকা কথা বলে আসবে। বাড়িটা দেখে আমি কিন্তু সত্যি হাঁ হয়ে গেলাম। পুরনো বাড়ি, সন্দেহ নেই, জায়গাটাও নির্জন, কিন্তু একটু রংচং করে নিলে আজকালকার বাজারে বেশ মোটা টাকা ভাড়া সহজেই পাওয়া যায়। বাড়িওয়ালা থাকেন গড়িয়াহাট রোডে, তার সঙ্গে দেখা করতে গেলাম। সেখানে গিয়ে একটা ভুল ভাঙল। বাড়িটা আসলে এক নিঃসন্তান বিধবা ভদ্রমহিলা। মনিকা যাঁর সঙ্গে কথা বলেছিল তিনি হলেন ভদ্রমহিলার ভাইপো। আজ ভদ্রমহিলার সঙ্গেই কথাবার্তা হলো। আমরা বাড়িটা নেব শুনে তিনি খুব খুশি হলেন। বললেন, বাহ, খুব ভালো, আপনারা ভাড়া আসছেন, কোনো চিন্তা করবেন না, আমি আপনাদের এই বাড়ি চুনকাম করিয়ে দেব। ভাড়া মাসে ওই 250 টাকা, আর 1 মাসের ভাড়া আগাম, ব্যাস। একটা ভালো দিন দেখে আমরা পার্ক সার্কাসের বাড়িতে জিনিসপত্র গুছিয়ে নিয়ে উঠলাম। আমরা অর্থে আমি আর মনিকা ছাড়া আমাদের 5 বছরের মেয়ে খুকু আর ছোকরা চাকর রাম। সেটা ছিল একটা ছুটির দিন। আমি সন্ধেবেলা একখানা মোটা বই নিয়ে আয়েশ করে বসেছি। মনিকা খুকুকে নিয়ে বেরিয়েছে। আমি একটা সিগারেট মুখে দিয়ে দেশলাইয়ের জন্য পকেট হাতড়াচ্ছি। এমন সময় নজরে পড়ল সামনের টেবিলের ওপর দেশলাইটা রয়েছে। আগে ওটা ওখানে দেখেছি বলে মনে পড়ল না। মনের ভুল ভেবে আমি হাত বাড়িয়ে দেশলাইটাই নিলাম। খানিক বাদেই মনিকা ফিরে এলো। ওর মুখে একটা উত্তেজনা লক্ষ্য না করে পারলাম না। আমার মুখোমুখি একটা চেয়ারে বসে ও বলল, বাড়িটা তো সস্তায় ভাড়া পেয়েছি কেন জানো? আমি জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে চোখ তুললাম। এটা ভুতুরে বাড়ি। আগে যারা ভাড়া নিয়েছিল 1 মাস তো দূরের কথা, 15 দিন পর্যন্ত টিকতে পারেনি। অনেকদিন খালি পড়েছিল, তাই ভাড়া এত সস্তা। দেখলে না, আমরা বাড়িটা ভাড়া নেব শুনে ভদ্রমহিলার আনন্দ যেন আর ধরছিলই না। আমি অবিশ্বাস ভরে ঠোঁট বাঁকালাম। মনিকা কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ না করে বলে চলল, ওই মোড়ের মাথায় যে হলদে বাড়িটা, সে বাড়ির ভদ্রমহিলার সঙ্গে আজ আলাপ হলো। ওরা তো এখানকার অনেক দিনের বাসিন্দা। ওর মুখেই শুনলাম বেশ কয়েক বছর আগে এই বাড়িটা ছিল বাসুদেব রায়চৌধুরী নামে এক ভদ্রলোকের। ভদ্রলোক, তার স্ত্রী আর আমাদের কুকুর মতো 5 বছরের একটি মেয়ে নিয়েছিল তাদের সংসার। মেয়েটি নাকি তার বাবা মার খুব আদরের ছিল। আর তো ছোট হলে কি হবে, খুব গিন্নি ছিল। একদিন দোতলা থেকে নামবার সময় পা পিছলে সরাসরি একতলায় পড়ে যায়। সেই যে জ্ঞান হারিয়েছিল আর জ্ঞান ফেরেনি। হাসপাতালে নিয়ে যাবার আগেই মারা যায়। এই ঘটনায় স্বামী স্ত্রী একেবারে ভেঙে পড়েন। কিছুদিন পরে তারা বাড়ি বিক্রি করে কাউকে কিছু না জানিয়ে কোথায় যে চলে গিয়েছেন, কেউ আর তাদের খবর জানা না। বাড়িটা কিনেছিলেন আমাদের বাড়িওয়ালির স্বামী। তাদের ছেলেপুলে ছিল না। কিছুদিন যাবার পরই বাড়িতে এমন সব ঘটনা ঘটতে লাগলো যাতে তারা একদম ঘাবড়ে গেলেন। তাদের চোখের সামনে থেকেই নাকি জিনিসপত্র শূন্যে ভেসে উধাও হয়ে যেত, যেন কেউ হাতে করে সেগুলো কোথাও নিয়ে যাচ্ছে। ওরা বাড়ি ছেড়ে চলে গেলেন। তারপর থেকে ভাড়া দেওয়ার চেষ্টা করে আসছেন, কিন্তু কেউই বেশি দিন টিকতে পারেনি। অর্থাৎ 5 বছরের মেয়ে ভূত? আমি একটু বিদ্রুপ করেই বললাম। মনিকা কিন্তু আমার বিদ্রুপ গায়ে মাখল না। ও যেন গভীরভাবে কি চিন্তা করছে। হঠাৎ ও বলে উঠল, মেয়েটির জন্য না আমার খুব দুঃখ হচ্ছে। ও বোধ হয় এখনো এই বাড়িতে ওর বাবা মাকে খুঁজে বেড়াচ্ছে। ভূত প্রেত সম্বন্ধে আমার কোনোদিনই কৌতূহল কিংবা বিশ্বাস ছিল না। একটু পরিহাস তরল কণ্ঠে আমি বললাম, মেয়েটি সম্বন্ধে যা শুনেছ
তাতে মনে হয় ভালো মেয়ে ছিল, তবে সে আগে যারা ভাড়াটে এসেছিল তাদের উপর দৌরাত্ম্য করতো কেন? হয়তো তাদের ওর পছন্দ হয়নি। কয়েক মুহূর্ত পরে ও আবার বলে উঠল, আমরা যদি ওকে শান্তি দিতে পারি তবে বোধহয় ও কিছু করবে না। খুকুর জন্য আমার একটু ভাবনা। ওরই তো সমবয়সী ছিল। ছোটরা আবার অনেক কিছু অনুভব করে যা আমরা বড়রা ঠিক বুঝতে পারি না। আমি আর মনিকার সঙ্গে দার্শনিক আলোচনায় যোগ দিলাম না, কিন্তু হঠাৎ দেশলাইয়ের কথাটা আমার মনে পড়ল। এখন আমার স্পষ্ট মনে পড়ছে ওটা আগে টেবিলের ওপর ছিল না। আমার মন কেমন যেন খুঁতখুত করতে লাগলো। পরদিন রাত্রেও আরও একটা ঘটনা ঘটল। মনিকা প্রায় হুড়মুড় করে ঢুকে বলল, জানো, এইমাত্র একটা কাণ্ড হলো। আমাকে কিছু জিজ্ঞাসা করবার সুযোগ না দিয়েই ও বলে চলল, আমি রান্না করছিলাম, উনুন থেকে কড়াটা নামাবো বলে সাঁড়াশি খুঁজছি। হঠাৎ পিছন থেকে কে যেন ওটা বাড়িয়ে দিল। আমি ভাবলাম বোধহয় রাম। ও মা, পিছনে ফিরে দেখি কেউ নেই। আমার কেমন একটু সন্দেহ হলো। রামকে ডাকলাম। ও নাকি ভাড়ার ঘরে রুটি বেলছিল। আমার প্রশ্ন শুনে তো অবাক। ও নাকি রান্নাঘরে আসেইনি। খুকু দুষ্টুমি করে সাঁড়াশি দিয়ে পালিয়ে যায়নি তো? না না, ও তো হাতের লেখা লিখছে। তাছাড়া আমি যে মনে মনে সাঁড়াশিই করছিলাম সেটা ও কিভাবে জানবে? কথাটা সত্যি ভাববার মতো। আমি চুপ করে রইলাম। মনিকা আবার বলে উঠল, একটা জিনিস বুঝতে পারছি, ও আসলে আমাদের কোনো ক্ষতি করতে চায় না, বরং সাহায্যই করতে চায়। তোমাকে আগে বলিনি, অনেক সময় খুঁটিনাটি জিনিস দরকার মতো আমি হাতের কাছে পেয়ে গেছি। যেন ঠিক কখন কোন সময় আমার কোন জিনিসটা লাগবে কেউ সেটা বুঝে হাতের নাগালের মধ্যে রেখে দিয়েছে। আমার মুখ ফসকে বেরিয়ে গেল, আশ্চর্য! আমি কিন্তু সহজে বাড়ি ছাড়ছি না। আমি বেশ বুঝতে পারছি আমরা বাড়িতে আসায় ও মোটেও অসুখী হয়নি, বরং ওর একটা তৃপ্ত হয়েছে বলেই আমার ধারণা। ও বোধ হয় আমার মধ্যে ওর মাকে খুঁজে পেয়েছে। কত সময় মনে হয়েছে যেন আমার পায়ে পায়ে কেউ হাঁটছে। খুকু মনে করে ফিরে তাকিয়ে দেখি কেউ নেই। আরও কয়েকটা দিন কেটে গেছে। তেমন উল্লেখযোগ্য আর কিছু ঘটেনি এর মধ্যে। সেদিন অফিস যাওয়ার সময় পোশাক পরে টেবিলের ওপর থেকে পার্সটা নিতে গিয়ে সেটা দেখতে পেলাম না। তাড়াহুড়োয় কোথায় রাখলাম ভেবে পকেট হাতড়াচ্ছি। টেবিলের ড্রয়ার খুলে সব উল্টে পাল্টে দেখছি। এমন সময় মনে হলো যেন পাশেই কচি মেয়ে খুব করে হাসলো। খুকু দুষ্টুমি ভেবে ফিরে চাইলাম, কিন্তু কেউ নেই তো। আবার ঘুরে দাঁড়ালাম। হতভম্ব হয়েই দাঁড়িয়ে রইলাম। পাশটা টেবিলের ওপর হাতড়ে কাছেই রয়েছে। ও কি আমার সঙ্গে খেলা করছিল? বাবা-মায়ের আদরে মেয়েরা অনেক সময় যেমন দুষ্টুমি দুষ্টুমি খেলা করে। আরেক দিন সন্ধ্যার পর আমি, মনিকা আর খুকু ওপরে আমাদের শোবার ঘরে বসেছি, কিন্তু কেন জানি পড়তে ভালো লাগছে না। শীত পড়েছে বলে দরজাটা ভেজানো ছিল। হঠাৎ দরজাটা আস্তে আস্তে খুলে গেল। আমার স্পষ্ট মনে হলো যেন ছোট্ট কেউ পা টিপে টিপে ঘরে ঢুকলো। তারপর আবার দরজাটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। মনিকার দিকে তাকিয়ে দেখলাম ও দরজার দিকে তাকিয়ে আছে। ওর দু চোখ একটা অস্বাভাবিক দীপ্তি। খুকু কিন্তু এক মনে পড়ে যাচ্ছে। ও কিছু টের পায়নি। অনুভূতি ছাড়া আর কিছু নয়। কচি কচি পায়ে কেউ যেন এগিয়ে আসছে। মনিকাও যেন সেটা অনুভব করছে। আস্তে আস্তে ও বাঁ দিকে ঘাড় ফেরালো, যেন ওর পাশে কেউ বসেছে। আমি অবাক হয়ে লক্ষ্য করলাম মনিকা সুন্দর বড় বড় দু চোখে
একটা অপূর্ব কমনীয় ভাব ফুটে উঠেছে, ঠোঁটের ফাঁকে মিষ্টি মৃদু হাসি। মা, আমার লেখা শেষ হয়ে গেছে। ঠুকুর কথায় আমাদের দুজনেরই চমক ভাঙল। খানিক বাদে মনিকাকে উঠতে হলো। ওর রান্না পড়ে আছে, আমি স্পষ্ট দেখলাম। উঠবার সময় ও বাঁ দিকে ফিরে অনুচ্চ কণ্ঠে যেন বলল, এসো আমার সাথে। মাঝে মাঝে বেশ মজার ব্যাপারও করতো। একদিন একতলায় বসবার ঘরে আমি সোফায় হেলান দিয়ে টেবিলের ওর 2 পা তুলে দিয়েছি। হঠাৎ অনুভব করলাম আমার ডান পায়ের পাতায় কেউ যেন কচি নরম আঙুল দিয়ে সুরসুরি দিল। আমি চমকে উঠতেই কচি মেয়ের একটা চাপা হাসি যেন মিলিয়ে গেল। আর একদিন মনিকা খুকুকে নিয়ে একটু বাইরে বেরিয়েছে, ফিরতে রাত হবে। আমি একটা বইয়ে ডুবে আছি। হঠাৎ মনে হলো কেউ যেন আমার পাশে এসে দাঁড়িয়েছে। একটা কচি মেয়ের গায়ের মিষ্টি গন্ধ স্পষ্ট আমার নাকে এসে লাগলো। মনিকা একদিন দোকানে গিয়েছিল, ফিরে এসে বলল, জানো কি হয়েছে? আমি দোকান থেকে হাফ পাউন্ড বিস্কুট কিনে দোকানদারকে টাকা দিয়েছি। দোকানদার চেঞ্জ দিয়ে একটা টফি হাতে করে আমার মাথার উপর দিয়ে দরজার দিকে তাকিয়ে বলল, খুকি, এ নাও তোমার টফি। এই তো দাঁড়িয়েছিল, কোথায় গেল? ও মা, কার কথা বলছেন? কেন, আপনার সঙ্গে যে ছোট্ট মেয়েটি এসেছিল, আপনি দোকানে ঢুকলেন, ও বাইরে দাঁড়িয়ে রইল। কেমন দেখতে বলুন তো? দোকানদার কিন্তু চেহারা ঠিক বর্ণনা দিতে পারল না, অত ভালো করে লক্ষ্য করেনি। কিন্তু আমার সঙ্গে তো কেউ আসেনি। মনিকার সঙ্গে কেউ আসেনি শুনে লোকটা যেন ভ্যাবা চাকা খেয়ে গেল। আমতা আমতা করে বলল, ও তবে তবে হয়তো অন্য কারো মেয়ে। একটু থেমে মনিকা আবার বলে উঠল, মাঝে মাঝে ওকে দেখতে ভীষণ ইচ্ছে করে। কিন্তু চূড়ান্ত ঘটনা ঘটল এক শনিবার। অফিস থেকে তাড়াতাড়ি ফিরেছি, সবাই মনিকার এক দিদির বাড়ি যাব। রাত্রে খাওয়া দাওয়া সেরে ফিরব। আমি জামা কাপড় পরে একতলায় সিঁড়ির মুখে দাঁড়িয়ে আছি। মনিকাও সাজগোজ সেরে দোতলায় সিঁড়িতে পা দেবে। খুকু ওর পাশ দিয়ে লাফিয়ে লাফিয়ে নামছিল। হঠাৎ ওর পা হড়কে গেল। মনিকা একটা আর্তনাদ করে উঠল। আমিও নিচে স্থানুর মতো দাঁড়িয়ে আছি। বুঝতে পারছি যে খুকু পড়ে যাচ্ছে, একটা সাংঘাতিক দুর্ঘটনা ঘটতে চলেছে। কিন্তু আমার সমস্ত শরীর যেন অবশ হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে স্পষ্ট দেখলাম দুটো কচি হাত খুকুকে ধরে ফেলল, তারপর সোজা দাঁড় করিয়ে দিল। মুহূর্তকাল মাত্র, তারপরই হাত দুটো মিলিয়ে গেল। একটা সর্বনাশ হতে হতে থেমে গেল। মনিকা তরতর করে ছুটে এসে খুকুকে জড়িয়ে ধরল। তুই ঠিক আছিস তো মা? তুই ঠিক আছিস? খুকু কিন্তু ঠিক কে যে ওকে ধরেছিল তা বুঝতে পারেনি। ওর মুখে শুধু একটা ফ্যাকাশে হাসি ফুটে উঠল। এরপরই আমি আর মনিকা আলোচনায় বসলাম। বাস্তব দৃষ্টিভঙ্গি দিয়ে সব কিছু বিবেচনা করে আমাদের স্থির করতে হবে আমরা এ বাড়িতে থাকবো কি থাকবো না। মনিকা বলল, দেখো, আমি যা বুঝেছি, ও আমাদের মধ্যে ওর হারানো পরিবেশ ফিরে পেয়েছে। ও শুধু আমাদের ভালোই চায় না, এটাও চায় যেন আমরা এখানেই থাকি। তা না হলে খুকুকে অমন করে বাঁচাতো না। আরও একটা জিনিস যা আমার মনে হয়, তা হলো আগে যারা ভাড়াটে এসেছিলেন তাদের মধ্যে হয়তো ওর মতো পরিবেশ খুঁজে পায়নি, এজন্যই বিরক্ত প্রকাশ করতো। তারা বাড়ি ছেড়ে চলে যাক এটাই চাইতো। আমরা স্বামী স্ত্রী আর খুকু, ওদের পরিবারও তো তাই ছিল। সবচেয়ে বড় কথা, ওদের সংসারের পরিবেশটা আমাদের মধ্যেও খুঁজে পেয়েছে বলেই ও খুশি। আর আমি নিজে মা হয়ে অমন একটা ছোট্ট মেয়ের সুখ আনন্দকে কিছুতেই নষ্ট হতে দেব না। আমরা এ বাড়িতেই থাকবো। তোমার কোনো আপত্তি কিন্তু আমি শুনবো না।
মনিকার কথা শেষ হতেই আমার স্পষ্ট মনে হলো যেন একটি কচি মেয়ে মিষ্টি করে হাসলো। কেমন লাগলো আজকের প্রথম গল্পটি? বিখ্যাত লেখক মঞ্জিল সেন রচিত ভাড়াবাড়ি। এই গল্পের বিভিন্ন চরিত্রে যারা ছিলেন, কথক ও মুখ্য ভূমিকায় তমাল, মনিকার ভূমিকায় রোজা, দোকানদারের ভূমিকায় হৃদিক, খুকুর ভূমিকায় পম্পা, বাড়িওয়ালির ভূমিকায় মমিতা। চলুন তবে আর দেরি না করে এবার চলে যাই দ্বিতীয় গল্পে। শ্রদ্ধেয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সৃষ্ট বিখ্যাত ভৌতিক গল্প বউচণ্ডীর মাঠ। Haunted by Wavecraft Studios. গ্রামের বাঁয়ের মধ্যে নৌকা ঢুকেই জল ঝাঁঝির দামে আটকে গেল। কানুনগো হেমেনবাবু বললেন, এই বাবলা গাছটার গায়ে কাছি জড়িয়ে বেঁধে নাও। হ্যাঁ, বাইরের নদীতে ভাটার টান ধরেছে। নাটা কাঁটার ঝোপের নিচের জল সরে গিয়ে একটু একটু করে কাদা বার হচ্ছে। হেমেনবাবু বললেন, একটুখানি নেমে দেখবেন না কোথায় পিন ফেলা হয়েছে? যত শিগগির খানাপুরিটা শেষ হয়ে যায়। এমন সুন্দর বিকালটাতে আর কাজ করতে ইচ্ছে হলো না। পেছনে নৌকা থেকে লোকজনেরা নেমে জায়গা ঠিক করে সেখানে তাঁবু ফেলবে। জরিপের বড় সাহেবের শিগগির সদর থেকে আসবার কথা আছে। কাজেই যত তাড়াতাড়ি কাজ আরম্ভ হয় সকলে সেই দিকে ঝোঁক। সাব ডিপোটির নৃপেনবাবু কাজ শেখবার জন্য এইবার প্রথম খানাপুরি মাপযোগ করে জমি রেকর্ড করা এর কাজে এসেছিলেন। বয়স বেশি না, ছোকরা, কিন্তু মাঝ নদীতে নৌকা দুললেই তার অত্যন্ত ভয় হচ্ছিল। বোধহয় ভয়কে ফাঁকি দেওয়ার জন্যই তিনি এতক্ষণ ছই মানে নৌকার ছাউনির মধ্যে ঘুমিয়ে পড়বার ভান করে শুয়েছিলেন। এবার ডাঙায় নৌকা লাগাতে তিনি ছয়ের ভেতর থেকে বার হয়ে এলেন এবং একটু পরে হেমেনবাবুর সঙ্গে কথায় কথায় কী নিয়ে বেশ একটু তর্ক শুরু করলেন। নৃপেনবাবুকে বললুম, টেনেন্সি অ্যাক্ট কচকচিতে আর দরকার নেই, তার চেয়ে বরং চলুন নেমে তাঁবুর জায়গা ঠিক করা যাক, কাল সকালেই যাতে কাজ আরম্ভ করা যায়। চৈত্র মাস যায় যায়, গ্রাম্য নদীটি দুপার ভরে সবুজ সবুজ লতানো গাছে নীল পাবড়ি বন অপরাজিতা ফুল ফুটে আছে। বাঁশঝাড় কোথাও জলের ধারে নত হয়ে পড়েছে। তলায় আকন্দ ঘেঁটু ফুলের বন ফুলের ডালি মাথায় নিয়ে ঝিরঝিরে বাতাসে মাথা দোলাচ্ছে। দুধারে রোদ পড়া কটা ঘাসওয়ালা মাঠের মাঝে পত্র বিরল বাবলা গাছে গাং শালিকের ঝাঁক কিচকিচ করছে। নদীর বাঁ পাড়ের গর্তের মধ্যে তাদের বাসা। মাকাল লতার ঝোপের তলায় জলের ধারে কোথাও উঁচু উঁচু বনমূলর ঝাড়। তাদের কুচো কুচো হলদে ফুল থেকে যাই ফলের মতো একটা ঘন গন্ধ উঠছে। বেলা আর একটু পড়লে আমরা সেই বাঁয়ের ধারের মাঠে তাঁবুর জায়গা কোথায় ঠিক হবে তা দেখতে গেলুম। নদীর ধার থেকে গ্রাম একটু দূর হলেও গ্রামের মেয়েরা নদীতেই জল নিতে আসে। আমাদের যেখানে নৌকাখানা বাঁধা হয়েছিল তার বাঁ ধারে খানিকটা দূরে মাটিতে ধাপ কাটা কাঁচা ঘাট। গ্রামের একজন লোক বোধহয় নদীতে গ্রীষ্মের দিনের বৈকালে স্নান করতে আসছিলেন। তাকে নৃপেনবাবু জিজ্ঞাসা করলেন, রসলপুর এ আবার কোন গাঁখানার নাম মশাই? সামনে এটা নাকি ওই পাশে? আগে না, এটা হলো কুমোরে, পাশের ওটা আমডাঙ্গা। রসুলপুর হলো এই গাঁগুলোর পেছনে, ওই কোষ দুই তফাত। আপনারা? আমাদের পরিচয় শুনে তিনি বললেন, এই মাঠটাতেই আপনারা তাঁবু ফেলবেন? আপনাদের জরিপের কাজ শেষ হতেও তো 5-6 মাস। হ্যাঁ তা তো হবে, বরং তার বেশি। এখানটা একটা ঠাকুরের স্থান, গাঁয়ের মেয়েরা পুজো দিতে আসে। বরং আরেকটু সরে গিয়ে ওই নদীর মুখের দিকে তাঁবু ফেলুন, নইলে মেয়েদের একটু অসুবিধে।
লোকটির নাম ভুবন চক্রবর্তী। জরিপ আরম্ভ হয়ে গেলে নিজের দরকারে চক্রবর্তী মশাই দলিলপত্র বগলে অনেকবার তাঁবুতে যাতায়াত শুরু করে দিলেন। সকলের সঙ্গে তাঁর বেশ মেলামেশি ও আলাপ পরিচয় হয়ে গেল। তাঁর পৈতৃক জমাজমি অনেকে নাকি ফাঁকি দিয়ে দখল করেছে। আমাদের সাহায্যে এবার যদি সেগুলোর একটা গতি হয়, এই সব ধরনের কথা তিনি আমাদের প্রায়ই শোনাতেন। আমি সেখানে বেশি দিন ছিলুম না। খানাপুরির কাজ আরম্ভ হয়ে গিয়েছে। আমি সেই দিনই জেলায় ফিরব। জোয়ারের অপেক্ষায় নৌকা ছাড়তে দেরি হতে লাগলো। চক্রবর্তী মশাইও সেদিন উপস্থিত ছিলেন। কথায় কথায় জিজ্ঞাসা করলুম, এটাকে বৌচণ্ডীর মাঠ বলে কেন চক্রবর্তী মশাই? আপনাদের কি কোনো নৃপেনবাবুও বললেন? ভালো কথা, বলুন তো চক্রবর্তী মশাই, বৌচণ্ডী আবার কি কথা? কই শুনিনি তো কখনো। আমাদের প্রশ্নের উত্তরে চক্রবর্তী মশাইয়ের মুখে একটা অদ্ভুত গল্প শুনলুম। তিনি বলতে লাগলেন, হ্যাঁ, শুনুন তবে। এটা সেকালের গল্প। ছেলেবেলায় আমার ঠাকুমার কাছ থেকে শোনা। এই অঞ্চলের অনেক প্রাচীন লোকে এই গল্প জানে। সেকালে গ্রামে এক ঘর সম্পন্ন গৃহস্থ বাস করতেন। এখন আর তাদের কেউ নেই। তবে আমি যে সময়ের কথা বলছি, সে সময় তাদের বড় শরিক পতিত পাবন চৌধুরী মহাশয়ের খুব নাম ডাক ছিল। এই পতিত পাবন চৌধুরী মহাশয় যখন তৃতীয় পক্ষের বিয়ে করে বউ ঘরে আনলেন, তখন তার বয়স 50 পার হয়ে গিয়েছে। এখন যে বিশেষ বয়স তা নয়, হ্যাঁ, বিশেষত ভোগের শরীর। 50 বছর বয়স হলেও চৌধুরী মহাশয়কেও বয়সের তুলনায় অনেক ছোট দেখাতো। বউ দেখে বাড়ির সকলেই খুব সন্তুষ্ট হলো। তৃতীয় পক্ষের বউ বলে চৌধুরী মশাই একটু ডাগর মেয়ে দেখেই বিয়ে করেছিলেন। নতুন বউয়ের বয়স ছিল প্রায় 17-র কাছাকাছি। বউয়ের মুখের গড়নটি বড় সুন্দর। মুখের ছাঁচ যেন হরতনের টেক্কাটির মতো। চোখ দুটো বেশ ডাগর, ভাসা ভাসা মুখে চোখে ভারী একটা শান্ত ভাব। নতুন বউয়ের কাজকর্ম আর ধীর শান্ত ভাব দেখে পাড়ার লোকে বললে, এরকম বউ এ গায়ে আর আসেনি। সে মাটির দিকে চোখ রেখে ছাড়া কথা বলে না। অল্প বয়সের খুড়ো শাশুড়ির দলের সামনেও ঘোমটা দেয়। সকলে বললে, যেমন লক্ষ্মীর মতো রূপ তেমনই গুণ। মাস 2-3 পরে কিন্তু একটা বড় বিপদ ঘটল। সকলে দেখলে বউটির আর সব ভালো বটে, কিন্তু কিন্তু একটা তার বড় দোষ। সে কিছুতেই স্বামীর ঘেঁষ নিতে চায় না, প্রাণপণে এড়িয়ে চলতে চায়। প্রথম প্রথম সকলে ভেবেছিল নতুন বিয়ে হয়েছে, ছেলে মানুষ বোধ হয়, এই জন্যই এরকম করে। ক্রমে কিন্তু দেখা গেল যে কোনো পুরুষ মানুষ দেখলেই সে কেমন ভয় কাঁপে। বাড়িতে যেদিন যজ্ঞী কি কোনো বড় কাজকর্মে বাইরের লোকের ভিড় হয়, সেদিন সে ঘর থেকে আর বাড়ি হয় না। স্বামীর ঘরে কিছুতেই তো যেতে রাজি হয় না। মাসে 2 দিন কি 1 দিন সকলে আদর করে গায়ে হাত বুলিয়ে পাঠাতে যায়। সে জনে জনের পায়ে পড়ে, এর ওর কাছে কাকুতি মিনতি করে, কিছুতেই বুঝি মানে না। পুরুষ মানুষের গলার স্বর শুনলেই কেমন যেন আড়ষ্ট হয়ে পড়ে। অনেক করে বুঝিয়ে সুঝিয়ে সকলে তাকে একদিন স্বামীর ঘরে পাঠিয়ে দিয়ে দোরের শিকল বন্ধ করে দিল। চৌধুরী মশাই অনেক রাত্রে ঘরে ঢুকে দেখেন তার তৃতীয় পক্ষের স্ত্রী ঘরের এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে ভয় ঠক 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 করে কাঁপছে। এরপর আর কিছুতেই কোনোদিন সে স্বামীর ঘরে যেতে চাইতো না। বাড়ি শুধু লোকের হাতে পায়ে পড়ে বেড়াতে লাগলো। সকলকে বলে, আমার বড্ড ভয় করে, আমায় ওরকম করে আর পাঠিও না, তোমাদের পায়ে পড়ি। বোঝাতে বোঝাতে বাড়ির লোক হয়রান হয়ে গেল। দিন কতক গেল, একদিন তাকে সকলে মিলে জোর করে স্বামীর ঘরে ঢুকিয়ে দিয়ে বার থেকে দোর বন্ধ করে দিল। তারা ঠিক করলে এই রকম দিতে দিতে ক্রমে লজ্জা ভাঙবে, নইলে কতদিন আর ন্যাকামি ভালো লাগে। ভোরে উঠে সকলে দেখলে
ঘরের মধ্যে বউ নেই। বাড়ির কোথাও নেই। নিকটেই তো বাপের বাড়ির গা, সেখানে পালিয়ে গিয়েছে ভেবে লোক পাঠানো গেল। লোক ফিরে এলো, সে সেখানে যায়নি। তখন সকলে বললে পুকুরে ডুবে মরেছে। পুকুরে জাল ফেলা হয়, কোনো সন্ধান মেলে না। বউয়ের কচি মুখেরও নিরীহ চোখের ভাব মনে হয় লোকের মনে অন্য কোনো সন্দেহ জাগাবার অবকাশও পেল না। কত দিকে কত সন্ধান করে যখন কোনো খোঁজই মিলল না, চৌধুরী মশাই মানসিক শোক নিবারণ করবার জন্যে চতুর্থ পক্ষের স্ত্রী ঘরে আনলেন। পাড়াগা নতুন কিছু একটা বড় ঘটে না। অনেক দিন এটা নিয়ে নাড়াচাড়া চলল। তারপর ক্রমে সেটা কেটে গিয়ে গ্রাম ঠান্ডা হলো। এই মাঠের পূব ধারে গ্রামের মধ্যেই চৌধুরীদের বাড়ি ছিল। তখন এইখান দিয়ে এই নদীর স্রোত বইতো। মোজে বাওড় হয়ে গিয়েছে তো সেদিন। আমরা ছেলেবেলাতেও ধান বোঝাই নৌকা চলাচল করতে দেখেছি। ক্রমে চৌধুরীদের সব মোড়ে হেজে গেল। শেষ পর্যন্ত বংশে একজনকে ছিল, উঠে গিয়ে অন্য কোথাও বাস করলে। এসব অনেক বছর আগেকার কথা, 70-80 বছর খুব হবে। সেই থেকে কিন্তু আজ পর্যন্ত এই সব মাঠে বড় এক অদ্ভুত ব্যাপার ঘটে শোনা যায়। এই ফাল্গুন চৈত্র মাসে যখন খুব গরম পড়ে, তখন রাখালেরা গরু চড়াতে এসে দূর থেকে কতদিন দেখেছে মাঠের ধারে বনের মধ্যে নিভৃত দুপুরে বাঁশ বনের ছায়ায় কে যেন শুয়ে আছে। কাছে গেলে কেউ কখনো দেখতে পায়নি। কতদিন সন্ধ্যার সময় তারা গরুর দল নিয়ে গ্রামের মধ্যে যেতে যেতে শুনেছে অন্ধকার ঝোপের মধ্যে যেন একটা চাপা কান্নার রব উঠেছে। সমুখ জ্যোৎস্না রাত্রে অনেকে নদীর ঘাট থেকে ফেরবার পথে ছাতিম গাছের নিচু ডালের তলা দিয়ে যেতে যেতে দেখেছে দূর মাঠে সন্ধ্যার আবছায়া জ্যোৎস্নার মধ্যে দিয়ে সাদা কাপড় পরে কে যেন ক্রমেই দূরে চলে যাচ্ছে। তার সমস্ত গায়ের সাদা কাপড়ে জ্যোৎস্না পড়ে চিকচিক করতে থাকে। মাঠে যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, তখন ফুলে ভরা নাক কেশর গাছের তলায় দাঁড়িয়ে ভালো করে দেখলে মনে হয় কে খানিকটা আগে এখানে দাঁড়িয়ে ডাল নিচু করে ফুল পেড়ে নিয়ে গিয়েছে। তার ছোট ছোট পায়ের দাগ। ঝোপ যেখানে বড় ঘন সেদিকেই চলে গিয়েছে। মাঠের ধারেই ছাতিম গাছের তলায় উলোচণ্ডী তলা। চৈত্র সংক্রান্তিতে গ্রামবধূরা পিঠে কাঁচা দুধ আর নতুন আখের গুড় নিয়ে বউচণ্ডীর পুজো দিতে আসে। বউচণ্ডী সকলের মঙ্গল করেন, অসুখ হলে সারিয়ে দেন। নতুন প্রসূতির স্তনের দুধ শুকিয়ে গেলে ওর কাছে পুজো দিলে আবার দুধ হয়। কচি ছেলের সর্দি সারে, দেশ বিদেশে থাকবার সময় চিঠি আসতে দেরি হলে পুজো মানত করবার পরেই শিগগির সুসংবাদ আসে। মেয়েদের বিপদে আপদে তিনি সকলকে বিপদ আপদ থেকে উদ্ধার করে থাকেন। চক্রবর্তী মশাইয়ের গল্প শেষ হলো। তারপর আরও নানা কথাবার্তার পর তিনি আর সকলে উঠে চলে গেলেন। বেলা বেশ পড়ে এসেছে। সন্ধ্যার বাতাসে ছাতিম বনে সুরসুর শব্দ হচ্ছে। গ্রামের মাঠটা অনেক দূর পর্যন্ত উঁচু নিচু ঢিবি আর ঘেঁটু ফুলের বনে একেবারে ভরা। বাঁ দিকে দূরে একটা পুরনো ইটের পাঁজার খানিকটা ঘন শিউলি গাছের সারির মধ্য দিয়ে চোখে পড়ে। নৌকার গলুয়ে বসে আসন্ন সন্ধ্যায় 80 বছর আগেকার পলাতকা গ্রাম্যবধূর ইতিহাসটা ভাবতে লাগল। মাঠের মাঝে উঁচু ডিবির ওপরকার ঘেঁটু ফুলের ঘন বনের দিকে চেয়ে মনে হলো যে সারা দিনমান সে হয়তো ওর মধ্যে লুকিয়ে বসে থাকে। কেবল গভীর রাত্রে লুকানো জায়গা থেকে বেরিয়ে আসে। মাঠের মধ্যের বট গাছের তলায় চুপ করে বসে আকাশের তারার দিকে চায়।
পাশের ঝোপের ফুটন্ত বন অপরাজিতা ফুলের রঙের সঙ্গে রং মিলিয়ে নদী বয়ে যায়। ছাতিম বনে পাখিরা ঘুমের ঘোরে গান গেয়ে ওঠে। ওপার থেকে হু হু করে হাওয়া বয়। সে ভয়ে ভয়ে মাঝে মাঝে পূব দিকে চেয়ে দেখে ভোরের আলো ফোটবার দেরি কত। সন্ধ্যা হয়ে গেল, বনের ওপর নবমীর চাঁদ উঠল। একটু পরে জোয়ার পেয়ে আমাদের নৌকা ছাড়া হলো। জলের ধারের আধার ভরা নিভৃত ঝোপের মধ্য থেকে সত্যিই যেন একটা চাপা কান্নার রব পাওয়া হচ্ছিল। সেটা হয়তো কোনো রাত জাগা বনের পাখি কি কোনো পতঙ্গের ডাক। বাঁয়ের মুখ পার হয়ে যখন আমরা বাইরের নদীতে এসে পড়েছি, তখন পেছন ফিরে চেয়ে দেখি নির্জন গ্রামের মাঠে সাদা কুয়াশায় ঘোমটা দেওয়া ঝাপসা জ্যোৎস্নারাত্রি অল্প অল্প লুকিয়ে চোরের মতো আত্মপ্রকাশ করছে। অনেক কাল আগেকার সেই লজ্জা কুণ্ঠিতা ভীরু পল্লীবধূটির মতো। কেমন লাগলো শ্রদ্ধেয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সৃষ্ট বিখ্যাত ভৌতিক গল্প বৌচণ্ডীর মাঠ? এই গল্পের বিভিন্ন চরিত্রে যারা ছিলেন, কতকের ভূমিকায় তমাল, কানুনগো হেমেনবাবুর ভূমিকায় রুদ্রনীল, নৃপেনের ভূমিকায় প্রত্যুষ, ভুবন চক্রবর্তীর ভূমিকায় রাজ। শেষ হলো আজকের এই বিশেষ নিবেদন, 2টি ভৌতিক গল্প। আমরা আবারও ফিরে আসছি অসাধারণ একটি থ্রিলিং গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। Haunted by Wavecraft Studios.